নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। আর এই বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক রন্তিদেব সেনগুপ্তর সঙ্গে। রন্তিদা, আপনাকে স্বাগত পাঁচমিশালিতে। নমস্কার। নমস্কার। রন্তিদা, সাম্প্রতিক যেসব ঘটনা ঘটছে, গতকালই কলকাতা হাইকোর্টে আইপ্যাক এর ঘটনা নিয়ে ইডি বনাম তৃণমূল কংগ্রেসের মামলার একটা নিষ্পত্তি হলো। আজ বৃহস্পতিবার আবার সুপ্রিম কোর্টে মামলা আছে। এই যে সামগ্রিক বিষয় যেটা চলছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? এর ফলে কি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কোনো সম্ভাবনা আছে? প্রথমত হচ্ছে যে পুরোটাই তো শুরু হয়েছে এসআইআর কে কেন্দ্র করে, এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমার নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে এসআইআর কে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে গ্রামাঞ্চল এবং মফস্বলে পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই যে এসআইআর এর শুনানির নাম করে এত মানুষকে, এবং সত্যিই তো হেনস্থা হতে হচ্ছে, একদম বয়স্ক মানুষ থেকে নানা রকম এমন সব নথিপত্র চাওয়া হচ্ছে, এক এক দিন এক এক রকম ফরমান, বিএলওরা ক্ষুব্ধ হয়ে পড়ছেন। এবং আমার পরিচিত বহু মানুষ, তাদের কাছে শুনেছি যে এই যে শুনানিতে গিয়ে কিভাবে হয়রান হচ্ছে তারা। গতকাল বীরভূমের একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, তো আমি এই মাসের শেষে যাব ওইখানে জেলায়। উনি আমায় বলছিলেন যে আসুন, আপনাকে আমি বেশ কিছু আশেপাশের বোলপুর এবং আশেপাশের বেশ কিছু অঞ্চল আপনাকে ঘুরিয়ে দেখাবো, দেখবেন সাধারণ মানুষ কিভাবে ক্ষুব্ধ হয়ে উঠছে। এবং যেটা আমার মনে হচ্ছে, এই যে ক্ষোভটা এসআইআর নিয়ে যে ক্ষোভ, এতে তো মানে যে শুধু বিজেপির তৃণমূলের লোকেরা আছে বা অন্য কেউ নেই এরকম নয়, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এই শুনানির এই হেনস্থাতে এর তো রাজনৈতিক দলমত নির্বিশেষে প্রতিটি মানুষকে হেনস্থার মুখোমুখি করতে হচ্ছে। প্রতিটি মানুষ ক্ষেত্রে আপনি দেখবেন খবরের কাগজে খবরও বেরোচ্ছে যে বিভিন্ন জায়গায় ক্যাম্প ভাঙচুর হচ্ছে, রাস্তা অবরোধ, কাটোয়াতে 1000 মানুষ রাস্তা অবরোধ করেছেন। এই বীরভূমে যেমন শুনছিলাম গতকাল ফোনে যে প্রচুর মানুষ ক্ষুব্ধ হয়েছেন। এবং যে কোনো মুহূর্তে আমার নিজের ধারণা হচ্ছে যে এইটা যদি অবিলম্বে নির্বাচন কমিশন সংযত না হয়, শুনানির ব্যাপারে এবং এইসব নানা রকম তুগলকি ফরমান জারি করা যদি বন্ধ না করেন, তাহলে কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে এবং এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এরকম একটা আশঙ্কা আমার হচ্ছে। কারণ মানুষ কিন্তু এবার মানে প্রথম দিকে মানুষ বুঝতে পারছিলেন না অত, কিন্তু যত দিন যাচ্ছে মানুষ বুঝতে পারছেন হয়রানিটা কি পর্যায়ে চলেছে, এবং একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের ভিতর, ভীষণ আতঙ্ক ছড়িয়ে এই পড়ছে। যে আপনি বললেন আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলার অবনতির অজুহাতে বা ইস্যুকে সামনে রেখে রাজ্যে 356 যা রাজ্য বিজেপি নেতারা বারবার দাবি করে আসছে, সেগুলো লাগু করার কোনো সম্ভাবনা আপনি দেখছেন? এখন দেখুন, এটা কোনো এই আইন শৃঙ্খলার পরিস্থিতি ইচ্ছা করেই এই এসআইআর নিয়ে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে সত্যিই রাষ্ট্রপতি শাসনের দিকে ঠেলে দেওয়া হবে কিনা রাজ্যকে, সেটা আমি জানি না। এবং বিজেপি কিছু নেতা তো বলছেন দীর্ঘদিন ধরে যে রাষ্ট্রপতি শাসনে ভোট হোক, অমুক হোক, তমুক হোক। আমার যতদূর যোগাযোগ আছে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে, তাতে দেখেছি বিজেপির একটা বড় অংশ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশেষ করে, তারা কিন্তু রাষ্ট্রপতি শাসনটা চাইছেন না। তাদের বক্তব্য যে রাষ্ট্রপতি শাসনে নির্বাচন হলে মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা পূর্ণ সুযোগ নিয়ে নেবেন, সহানুভূতির হাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে যাবে। এবং আমার নিজের মনে হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমারও মনে হয় যে রাষ্ট্রপতি শাসন জারি করে যদি বিজেপি যেতে চায় ভোটে, নির্বাচনে, সেটা বিজেপির একটা বড় ভুল হবে। যেমন এইভাবে তাড়াহুড়ো করে বিজেপি যেটা ভেবেছিল এসআইআর ফলে তাদের লাভ হবে, হয়নি। লাভ কিন্তু হচ্ছে না। এটা বিজেপি বোধহয় নির্বাচনের ফলাফল বা নির্বাচন হওয়ার পর তার ফলাফলে বুঝতে হবে। লাভ কিন্তু খুব একটা হয়নি। যেমন মতুয়াদের একটা বড় অংশ বাদ পড়ে গেছে, তারা ভোটাধিকার পাবেন কিনা তারা জানেন না, তারা ক্ষুব্ধ। এবং এই যে সাধারণ মানুষের একটা বড় অংশ, এর ভেতরতে শুধু তৃণমূলের ভোটার, কংগ্রেসের ভোটার বা সিপিএম এর ভোটার আছেন তা তো নয়, বিজেপির ভোটাররাও আছেন, এরা একটা ক্ষুব্ধ হয়ে উঠছেন। এই ক্ষোভগুলো কিন্তু আলটিমেটলি বিজেপির প্রতিই গিয়ে পড়ছে। এবং এতে বিজেপি কিন্তু এসআইআর এরকম তাড়াহুড়ো করে এসআইআর এ খুব লাভ বিজেপি যেটা আশা করেছিল হবে না। এবং রাষ্ট্রপতি শাসন নিয়ে বিজেপির অন্দরেই দ্বিমত রয়েছে। ফলে এখন শেষ পর্যন্ত কি হবে জানি না, কিন্তু আমার নিজের ধারণা
রাষ্ট্রপতি শাসনের দিকে হয়তো বিজেপি যাওয়ার চেষ্টা করবে না শেষ পর্যন্ত। আপনি এসআইআর এর কথা উল্লেখ করলেন, তা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এই এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী 5টি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, কিন্তু এখনো অবধি তার কোনো স্পষ্ট জবাব সেখান থেকে পাওয়া যায়নি। তো এইভাবে নির্বাচন কমিশনারের বা নির্বাচন কমিশনের এই যে তুগলকি সিদ্ধান্ত, এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত, নির্বাচন কমিশনার এর আগেও তো ভোটার তালিকার সংশোধন যে প্রথম দেশে হচ্ছে এরকম তো নয়, এর নিশ্চয়ই। আগেও হয়েছে এরকম। এই ধরুন একবার ভোটার তালিকার সংশোধন হচ্ছে 1 বছর ধরে, এটা দীর্ঘ দীর্ঘ সময় লাগে এরকম ভোটার তালিকার নিবিড় সংশোধন করতে। আপনি যদি সত্যি সিরিয়াসলি ভোটার তালিকার সংশোধন করেন, এর আগেও যে নির্বাচন কমিশনাররা করেছেন, একটা সময় সাপেক্ষ ব্যাপার, 1 বছর 1.5 বছর ধরে এই কাজগুলো হয়েছে। হঠাৎ এরকম 2 মাসের ভেতর তাড়াহুড়ো করে এটা করতে যাওয়াটাই তো নির্বাচন কমিশনের ভুল। আর তাড়াহুড়োটা কেন? দেখুন, আপনি সেন্সাস করেননি, কিন্তু আপনি ভোটের কোভিডের সময় কোভিডের অজুহাত দিয়ে সেন্সাস করলেন না, কিন্তু কোভিডের সময় তো ভোটটা হলো। তো ভোট যদি হতে পারে, সেন্সাস হলো না কেন? সেন্সাস হয়ে থাকলে তো আজকে এই এই ধরনের মানে যে বলছে যে ডিসক্রিপেন্সি, আজকে যদি সেন্সাস হয়ে থাকতো তাহলে তো ডিসক্রিপেন্সির প্রশ্ন উঠতো না। তারপর ধরুন বিহারের ভোটের সময় এই তো লজিক্যাল ডিসক্রিপেন্সি, মুখ তমুক এগুলো কথা, এইসব কথা তো আসেনি। হঠাৎ পশ্চিমবঙ্গের বেলায় একটা ডিসক্রিপেন্সির হাওয়া তুলে দেওয়া হলো এবং বহু মানুষকে আবার শুনানির মুখে ঠেলে দেওয়া হলো। এবং বারবার বারবার নির্বাচন কমিশন তাদের নির্দেশিকা বদলাচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছে, নির্দেশিকা বদলাচ্ছে। জেলার যারা সরকারি অফিসার যারা এর দায়িত্বে রয়েছেন তারা দিশেহারা হয়ে পড়ছেন, বিএলওরা। মানে এটা কি হচ্ছে? মানে এবং এতগুলো মানুষের মৃত্যুর সংবাদ পাচ্ছি আমরা, তাদের পরিবারের লোকজন অভিযোগ করছে। এটা অমানবিক ব্যাপার হয়ে যাচ্ছে না? অমানবিক। আজকে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার, কাল তিনি রিটায়ার করবেন, আপনি একটু কিন্তু ফ্রেমের তখন বাইরে তাকে চলে এই যাচ্ছেন। প্রশ্নগুলির এই 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 অভিযোগগুলি ঘাড়ে নিয়ে তো তাকে চাকরি থেকে অবসর নিতে হবে। এখন আপনি হচ্ছে হচ্ছে কি, আপনি আপনি বিহারের কথা উল্লেখ করলেন। বিহারে এসআইআর হওয়ার আগে প্রধানমন্ত্রী নিজে বারবার যে বিষয়টার উপর জোর দিয়েছিলেন সেটা হচ্ছে ঘুষবৈতিয়া রোহিঙ্গা। কিন্তু বিহারে এসআইআর শেষ হয়ে যাওয়ার পর, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রোহিঙ্গা প্রশ্নে সম্পূর্ণ নীরব থেকেছেন। কতজন রোহিঙ্গা পাওয়া গেছে তার কোনো সুস্পষ্ট জবাব দেননি। এবং এ রাজ্যে এসআইআর এর শুরু হওয়ার আগে থেকে বিজেপির বিভিন্ন ছোট বড় মেজর নেতারা বারবার অনুপ্রবেশকারীর সংখ্যা কখনো 1,20,00,000, কখনো 50 লক্ষ এসব বলতে শুরু করেছেন। কিন্তু খসড়া তালিকা যা আমরা দেখেছি মাত্র 58 লাখ, এবং তাতেও কিন্তু কোনো অনুপ্রবেশকারীর চিহ্ন এখনো অবধি পাওয়া যায়নি। এই বিষয়টা কিভাবে দেখছেন? প্রথমত দেখুন, এই যে অনুপ্রবেশ এবং রোহিঙ্গা, এই যে একটা কথা বারবার বলে বিজেপি সংঘ, এটা রটিয়ে দেয়, এটার কিন্তু কোনো সঠিক তথ্য প্রমাণ সরকারের কাছেও নেই। সরকার কিন্তু কোনো সঠিক তথ্য দিতে পারেনি যে কত অনুপ্রবেশকারী আমাদের দেশে আছে, কত রোহিঙ্গা আছে আমাদের দেশে, তার কোনো তথ্য কেন্দ্র সরকারও দিতে পারেনি। এটা একটা হচ্ছে, আরেকটা হচ্ছে রটিয়ে দিই এবং সেটাকে এমন সুকৌশলে প্রচার করি যে মানুষের মনে একটা ধারণা গেঁথে যায় যে এই দেশে বোধহয় বিশেষ করে পশ্চিম বাংলায় প্রচুর অনুপ্রবেশকারী আছেন, প্রচুর রোহিঙ্গা আছে, এরকম একটা ধারণা। আপনার মনে আছে নিশ্চয়ই 2023 সালে সুপ্রিম কোর্টে এই বিজেপি সরকারি একটা হলফনামা দাখিল করে। তাতে তারা বলেছিল যে সারা ভারতবর্ষে 40,000 রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছেন এবং পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা 102। এখন এটা যদি সংখ্যা হয় তাতে তো জনভারসাম্য বদল হয় না। এখন যদি পশ্চিমবঙ্গের চেহারাটা আপনি দেখেন, দেখবেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা প্রশ্ন ছড়িয়েই দিলাম, পশ্চিমবঙ্গে পার্শ্ববর্তী রাজ্য থেকে বহু মানুষ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বহু মানুষ এসছেন। বহু জায়গায় পার্শ্ববর্তী রাজ্য থেকে আসা মানুষের আগমনের ফলেও কিন্তু জনভারসাম্য বদলে যাচ্ছে। এখন এভাবে একটা রটিয়ে দিলাম, আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, তার ভিত্তিতে আমি রোহিঙ্গা রোহিঙ্গা বলে একটা চিৎকার শুরু করে দিলাম, এটা আসলে কিছুই নয়। এটা হচ্ছে এমন একটা বাতাবরণ তৈরি করে দেওয়া যেখানে একটা ধর্মীয় বিভাজন হয়ে যায়। এবং এই যে ধর্মীয় বিভাজনটা হচ্ছে বিজেপির রাজনীতির একটা বড় অস্ত্র, ভীষণ বড় অস্ত্র। এই ধর্মীয় বিভাজনের মাধ্যমে তারা ভোটে জেতার চেষ্টা করে। কিন্তু এই যে এখন এখন যে এসআইআর এর কাজ চলছে, আপনি যেটা বললেন,
যে সত্যি তো কজন রোহিঙ্গা, কজন অনুপ্রবেশকারী নির্বাচন কমিশন তো জানাতে পারলেন না, বিহারের সময় জানাতে পারেননি। তো ব্যাপারটা তো এমন দাঁড়াচ্ছে যে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী এইগুলো আসলে যতটা বলা হচ্ছে ততটা নয়। আসল উদ্দেশ্য হচ্ছে যে কোথাও একটা মেরুকরণ করে দেওয়া, কোথাও একটা সাম্প্রদায়িক বিভাজন করে দেওয়া, এই উদ্দেশ্যে এই প্রচারগুলি। এখন নির্বাচন কমিশন এই বলার, নির্বাচন কমিশন যখন এই কাজ করছে তখন বিজেপি নেতারা এখানে বারবার বলছেন যে এবার এখানে অনুপ্রবেশকারী ধরা পড়ে যাবে, এখানে রোহিঙ্গা বার করে 1 কোটি রোহিঙ্গা বাদ দিয়ে দেওয়া হবে, এসব কথা তারা বলেছিলেন বারবার। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেসব কিছুই হচ্ছে না, কিন্তু সেসব কিছুই হলো না। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকেও শুনানির সময় মান্যতা দেয়নি, তাদেরকে খুব একটা তোয়াক্কা করেনি। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে 2023 সালে কেন্দ্রের বিজেপি সরকার আইন করে নির্বাচন কমিশনারদের, নির্বাচন কমিশনকে আজীবন রক্ষা কবচ দিয়েছে। সম্প্রতি দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন যে সেই আইনটার যথার্থতা নিয়ে তিনি খতিয়ে দেখবেন। এতে কি আদৌ কিছু হবে বলে আপনার মনে হয়? নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা, সেটা এই বিজেপি সরকার কিন্তু ওই যখন ওরা আইন করে, আগে কি ছিল যে আগে একটা কমিটি ছিল, 3 জনের কমিটি, সেখানে প্রধান বিচারপতি থাকতেন সুপ্রিম কোর্টের, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা, তারা ঠিক করতেন যে কে দেশের নির্বাচন কমিশনার হবে। নরেন্দ্র মোদী সেই নিয়মটা পাল্টে ঠিক করলেন যে প্রধান বিচারপতি আর থাকবেন না, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন, আর প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন। অর্থাৎ কি দাঁড়ালো, যে নির্বাচন কমিশন কে হবেন সেটা ঠিক করবেন প্রধান, মানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন যে যিনি প্রধানমন্ত্রী এবং তার শাসক দল, কারণ প্রধানমন্ত্রী এবং তার নির্বাচিত মন্ত্রী মিলে ঠিক করবেন, বিরোধী দলনেতার কোনো ভূমিকা নেই। ঠিক এইখানটাতে কিন্তু নির্বাচন কমিশনের যাবতীয় স্বাধীনতা, যাবতীয় নিরপেক্ষতা হরণ করা হলো। জ্ঞানেশ কুমার এলেন প্রধানমন্ত্রীর মনোনীত নির্বাচন কমিশনার হিসাবে, এবং বোঝাই যায় যে কোন উদ্দেশ্যে এগুলো করা হয়। এটার বুঝিয়ে দেওয়ার কিছু নেই, তো অঙ্ক করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝতে পারবেন যে আইনটা কেন বদল করা হলো এবং কি উদ্দেশ্যে বদল করা হলো। তো সেই উদ্দেশ্য নিয়ে জ্ঞানেশ কুমারকে আনা হলো। এখন জ্ঞানেশ কুমার সুপ্রিম কোর্টকে মানবেন না, তিনি কেন্দ্রের অঙ্গুলি হেলনে কাজ করবেন, সেটাই স্বাভাবিক, সেই কাজ তিনি করছেন। এই যে আপনি বললেন যে মোদী আইন করে 3 জনের কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দিলেন, সেই নিয়েও যে মামলা হয়েছিল, সেই মামলা সূর্যকান্ত বেঞ্চেরই ছিল, কিন্তু সেই মামলা আজ অব্দি নিষ্পত্তি হয়নি। অথচ এখন প্রধান বিচারপতি হয়ে সূর্যকান্ত বলছেন যে এই যে আজীবন রক্ষা কবচের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন, যেখানে তার বেঞ্চেই একটা পেন্ডিং মামলা রয়েছে, আবার নতুন করে তিনি এই রক্ষা কবচের মামলা খতিয়ে দেখবেন বলছেন। এর ফলে আদৌ কি কিছু হবে? আমার খুব সন্দেহ আছে, সন্দেহ এবং সংশয় দুই আছে। যিনি এতদিন ধরে ওই মামলাটি কোনো বিচার করলেন না, তিনি এই মামলায় আদৌ কতখানি কি বিচার করবেন বা কি পদক্ষেপ করবেন, আমি মানে আদালতের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চাইছি না, কিন্তু আদালতের বিভিন্ন দেশের বিভিন্ন আদালতের কাজকর্ম নিয়ে কিন্তু এখন সন্দেহ এবং সংশয় দেখা দিচ্ছে। দেশের বিভিন্ন আদালতে যেসব রায় দেওয়া হচ্ছে, যে আচরণ করছেন কিছু কিছু মানে মহামান্য বিচারপতি, তাতে আদালত কতখানি মানে আদালত যে তার মর্যাদা কতখানি রক্ষা করতে পারছে, আদালত যে কতখানি নিরপেক্ষ আছে, সে প্রশ্নও কিন্তু উঠে গেছে। এখন আপনাকে জানি না সূর্যকান্ত প্রধান বিচারপতি কি করবেন এই বিষয়টিতে, কিন্তু সত্যি যদি তিনি এই বিষয়টি নিয়ে সিরিয়াস হন, তিনি যদি সত্যি মনে করেন যে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিচার করা উচিত এবং নির্বাচন কমিশন যে একটি স্বতন্ত্র স্বাধীন সত্তা, তার সেই সত্তাটিকে তিনি রক্ষা করবেন প্রধান বিচারপতি হিসেবে, কারণ এটা শুধু নির্বাচন কমিশনের অধিকার কেড়ে নেওয়া নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও অবমাননা করা। আপনাকে শেষ প্রশ্ন করব যে আইপ্যাকে ইডির অভিযান নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, তাতে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি একটু চাপে রয়েছেন বলে মনে করেন? প্রথমত হাইকোর্টের মামলাটা তো নিষ্পত্তি হয়ে গেছে, ওটার নেই। কিন্তু এই যে ইডি একটা অভিযান করলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো রাজনৈতিক কাজ করে ফেলেছেন। একটা হচ্ছে যে তিনি একটা বার্তা স্পষ্ট দিয়েছেন তার দলীয় কর্মীদের কাছে যে তার
দলীয় কর্মী বা দলীয় সংগঠনের উপর কোনো আঘাত আনলে তিনি রাস্তায় নেমে পড়তে পারেন, এবং তিনি আগে আছেন, সবার আগে তিনি সর্বাধিনায়িকা হিসেবে আছেন। এই বার্তাটা দলীয় কর্মীদের কাছে পৌঁছে যায়। যেটা হয়েছে যে ইলেকশনের আগে দলীয় কর্মীরা কিন্তু অনেকখানি মনোবল চাঙ্গা হয়ে গেছে তাদের। মমতা যদি সেদিন না যেতেন, দলীয় কর্মীরা কিন্তু একটু ভয় পেয়ে যেতেন, হয়তো একটু পিছিয়ে যেতেন। সেইটা পিছিয়ে আসতে দেননি, তারপরে পরেই তিনি পরদিন মিছিলে নেমে পড়েছেন, এবং তিনি এই বার্তাটা দলের কাছে দিয়ে দিয়েছেন যে এবার লড়াইটা একদম একদম স্ট্রিট ফাইট হবে, একদম রাস্তায় নেমে লড়াই হবে যাকে বলে। এখন দেখুন, মমতাকে যদি কেউ রাস্তায় নামতে বাধ্য করে, তাহলে কিন্তু মমতাকে প্রতিরোধ করাটা খুব, ওই আন্দোলনটায় মমতা কিন্তু দেশে সব রাজনৈতিক নেতাদের ভেতরে এখনো কিন্তু সব থেকে এক্সপার্ট বলা যায়। ফলে রাস্তায় মমতার মোকাবিলা করার মতো কোনো নেতা নেত্রী কিন্তু বিজেপিতে নেই এই মুহূর্তে। এটাও বোধহয় মমতা খুব হিসেব করেই নেমেছেন রাস্তায়, যে রাস্তায় নামবেন এবং একটা মানে নিজের দিকে সহানুভূতির হাওয়াটা টেনে আনবেন, যে আমি আক্রান্ত, আমরা আক্রান্ত। এই কাজটা কিন্তু প্রাথমিকভাবে মমতা সফল হয়েছেন। এখন এর পরবর্তী পদক্ষেপ ইডি কি করবে তো আমি জানি না, কিন্তু ইডি যত কড়া পদক্ষেপ করবেন, আমার নিজের ধারণা মমতা আরো বেশি তার আন্দোলনকে আরো বেশি কড়া, মমতা তার আন্দোলনকে আরো বেশি কি বলবো আক্রমণমুখী করে তুলবেন, আক্রমণাত্মক মেজাজ দেখাবেন মমতা। তাহলে ভোটের এই আগে নির্বাচনের প্রাক নির্বাচনী মুহূর্তে আমার নিজের ধারণা যে উত্তাপ এবং পারদ দুই আরো চড়বে। আগামী দিনে রাজ্যে এই উত্তাপ পারদ কতটা চড়ছে সেদিকে আমাদের নজর থাকবে। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন অন্য বিষয়ে কথা বলবো। নমস্কার।